আমার শুধু একটাই প্রশ্ন, এই ভোগান্তির শেষ কোথায়? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। বৃহস্পতিবারটা এলেই মনে হয় যেন সপ্তাহটা শেষ হতে চললো। মানে আর একটা দিন পরেই আবার 2 দিন ছুটি, মনটা বেশ খুশি হয়ে যায়। কালকে তোমাদেরকে ভিডিওতে বললাম যে এখন বর্ষাকালে বৃষ্টি মানে নর্মাল বৃষ্টি না। আগে বর্ষাকাল ছিল এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, কিন্তু এখন বর্ষাকালটা কেমন হয়েছে, যখন গরম তখন মারাত্মক গরম, আর যখন বৃষ্টি তখন নিম্নচাপ। আজকে সকালে ঘুম থেকে উঠেই সেই জিনিসটাই দেখলাম। আমি কালকে ভাগ্যিস চেয়ারের কভারগুলো কেচে দিয়েছিলাম, জমিয়ে রেখে দিইনি। জমিয়ে রেখে দিলেই হয়ে যেত, আবার 4-5 দিনের নামে পড়ে থাকতো। ঘুম থেকে উঠেই দেখছি যে শুরু হয়ে গেছে অন্ধকার হয়ে বৃষ্টি। আবার সেই আগের মতো মনে হচ্ছে সিচুয়েশন তৈরি হবে। আমরা কিন্তু একটা জিনিস বেশি দিন একদম পছন্দ করি না। যখন প্রচণ্ড গরম পড়েছে তখন মনে হচ্ছে যে কখন একটু বৃষ্টি হবে, আবার যখন টানা বৃষ্টি হতে থাকে তখন ভাবি যে কখন একটুখানি রোদ উঠবে। বৃষ্টিটা তো এসেছে, কিন্তু দেখা যাক এবারে নিম্নচাপটা কতদিন স্টে করে। আর বেশি দিন স্টে করলে না খুব অসুবিধা হয়। ওই স্কুলে যাতায়াত করা, রাকেশের অফিস যাতায়াত করা, বাড়িতে বসে থাকলে কোনো অসুবিধা হতো না, রোজ বেরোতে হয়, তাই জন্যই মেন প্রবলেমটা হয়। কী আর করা যাবে, প্রকৃতির ওপর আমাদের হাত নেই। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। বাজারে ফলের যা দাম বেড়ে গেছে, এখন ফল কিনতে গেলে একেবারে হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আপেলের দাম তো আকাশ ছোঁয়া, 200-250 টাকা কিলো। তাও কালকে আমরা 180 টাকা কিলো আপেল পেয়েছি, তাই জন্য কিনে নিলাম ঝনকের জন্য। জানি যা ইনকাম করি তাতে ফল কিনে খাওয়াটা খুব একটা অসাধ্য কিছু না, কিন্তু আমরা মানে আমি আর রাকেশ দুজনেই চাই একটু ধরে ধরে সংসার চালাতে। মানে টাকা আছে বলেই টাকাগুলোকে একেবারে খোলামকুচির মতো খরচ করে ফেললাম, তা কিন্তু আমরা মোটেই করি না। কারণ ঝনকের ভবিষ্যতের জন্য কিছু তো জমিয়ে রেখে যেতেই হবে। এই চিন্তাটা এখন থেকেই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। বর্তমানে চাকরি বাকরির যা দুর্দশাগ্রস্ত অবস্থা, তাতে চাকরি যে পাবে না এটাই আমরা ধরে নিয়েই এগোচ্ছি। যদি পেয়ে যায় কোনোভাবে তাহলে সেটা ওর গুড লাক। তাই ছেলের ভবিষ্যতের জন্য কিছু তো জমিয়ে রাখতেই হবে। সব কিছু কি আর খরচ করলে হবে? আমি যদিও বা কিছু কিনি নিজের জন্য বা ঝনকের জন্য, রাকেশ তো সেইটুকুও কেনে না। এত হিসাবি, অতিরিক্ত হিসাবি, লোকে বলবে কিপটে। গতকাল যে ওই বাজে একটা বৃষ্টি হলো, পালপাড়াতে ঝেপে হলো কিন্তু চাকদাতে হলো না, সেই জন্যই তো এই রেনকোটটা ফালতু ফালতু খোলা হলো। এখন এটা ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নিতে হবে, বেরোনোর সময় না হলে একদম হারগিজ ভুলবো। আর স্কুলে যাওয়ার সময় আমি ওকে রেনকোটটা সবসময়ই দিয়ে দিই, ঝনকের কথা বলছি। কেননা স্কুল থেকে যখন ও ফেরে, ও তো স্কুটি বা বাইকে ফেরে, যদি বৃষ্টি হয় তখন তো পুরোপুরি ভিজে যাবে, তাই জন্যই দিয়ে দিই। ধরে নাও আমার 2 বাড়ি মিলিয়েই থাকা, মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, তাই জন্য প্রচুর জিনিস আমাকে গুছিয়ে নিয়ে যেতে হয় মনে করে করে। এগুলোই হলো সবচেয়ে বড় চাপের কাজ। সকালের ওয়েদার দেখেই আজকে আমি বুঝে গেছিলাম যে রান্নার দিদি আজকে দেরি করে আসার চান্স হাই। যা ভেবেছিলাম তাই। দেখো, কবিতা বানাতেও শিখে গেছি আমি। দেখলাম ঝনকের ওটসের গুঁড়োটা একদম শেষ হয়ে গেছে। আমি আবার ওটসটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করি না, এমনিই করে নিই। আসলে ওটস যখন খাওয়াই তখন দুধে ফুটিয়ে নিই, তাই আমার মনে হয় এটাকে আলাদা করে আর ড্রাই রোস্ট করার কোনো মানেই হয় না। রান্নার দিদির কথাটা তোমাদেরকে কেন বললাম বলো তো? আমি তো সকালে ঝনককে দুধ রুটি খাওয়াই, এই রুটি করার ঝামেলাটা আমার সব থেকে বড় ঝামেলা মনে হয়। কোনোদিনও করি না রুটি, আমি সবসময় বাইরের থেকেই কিনে নিই। সকালবেলা যেদিনকে দেখি শিবানী দিদি আসতে দেরি হতে পারে বা কামাই করে দিতে পারে, সেই দিনই আমি ঝনককে এইভাবে ওটস খাওয়াই দুধ দিয়ে, আর না হলে সেরেলাক খাইয়ে দিই। গরুর দুধ যে বাচ্চাদের শরীরের পক্ষে খুব উপকারী, তোমরা তো সেটা সবাই জানো। আর ঝনককে আমি সারাদিনের আর কোনো টাইমেই মিষ্টি জিনিসটা খাওয়াতে পারি না। আসলে ও মিষ্টি জিনিসটা একদম পছন্দ করে না, আর দুধটাকে তো আমি নোনতাভাবে খাওয়াতে পারবো না। তাই সকালের টাইমটা বেছে নিয়েছি আমি ওকে এই দুধটা খাওয়ানোর জন্য। সকালে তাও মিষ্টি জিনিসটা কোনোভাবে ওকে খাওয়াতে পারি। গতকাল রাত্রিবেলা আমরা দুজন তো একসাথে এডিট করতে বসেছিলাম। আমি কিন্তু আমার এডিটটা কমপ্লিট করেছি, কিন্তু রাকেশের এতটাই ঘুম পেয়েছিল ও পারেনি পুরোটা কমপ্লিট করতে। তাই বলেছিল আমাকে সকাল সকাল উঠিয়ে দিতে। ডেকে এলাম, এখনও মনে ওঠেনি। আসলে আমি তো দুপুরবেলা একটু তাও রেস্ট পাই, আমার ঘুমটা পুষিয়ে যায়, কিন্তু ও তো দুপুরবেলা একদম রেস্ট পায় না। অফিসে প্রচুর চাপ যাচ্ছে, তারপরে এসে আবার রেকর্ডিংয়ের চাপ, সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকে, এক ফোঁটা একটু রেস্ট পাওয়ার কোনো ফুরসতই নেই। তাই জন্য ওর ঘুমটা একটু বেশিই পায়। তাও 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত জেগেছিল, দেখি গিয়ে উঠেছে কিনা। যা ভেবেছি তাই, গিয়ে দেখছি যেমন করে শুয়েছিল তেমন করেই শুয়ে আছে, একটুও ওঠেনি। ওইদিকে ঝনক দেখছি নড়াচড়া করছে।
আমি তাই জন্য খুব আস্তে আস্তে আরেকবার ডেকে এলাম, যাতে ঝনকের ঘুমটা না ভাঙে। ঝনকের যদি ঘুমটা ভেঙে যায় তাহলে তো রেকর্ডিং করতে বড় চাপ হবে। ঘুম থেকে তো ওঠালাম, 7টায় ওঠার কথা ছিল, সেখানে 7:30টার কাছাকাছি বাজে। ওই দেখো, সে উঠেই বলছে এখন তাকে পিঠ টিপে দিতে হবে। ঘুম থেকে ওঠার পর নাকি তাকে পিঠ টিপে দিতে হবে। কি আর করব, কাজকর্ম ফেলে রেখে এই পাশে পতি সেবা করতে বসলাম। আর পাশ থেকে শুনছি ঝনকের হঠাৎ কেমন যেন বিকট মুখের থেকে আওয়াজ বেরোচ্ছে ঘুমোতে ঘুমোতে। আমার তো মনে হয় ও কোনো স্বপ্ন দেখছিল, না হলে ঘুমের মধ্যে হঠাৎ এভাবে ভয় পাবে কেন? আসলে রাকেশের সারাদিনে পরিশ্রমটা হয় প্রচুর। যেটুকু ঘুমের দরকার সেইটুকু টাইমও ঘুমাতে পারে না। কোনোদিন হয়তো 2টো, কোনোদিন হয়তো 2:30টা। আর সকালে যেহেতু 9:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হয়, তাই জন্য 7:30টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠতেই হয়। এই জন্য কাজের প্রেশারটা পড়ে যায় প্রচণ্ড বেশি, সেই তুলনায় ঘুমটা হয় অত্যন্ত কম। তাই যেইখানে যখন বসে থাকে, হয়তো একটু শুয়ে আছে, ও ঠিক ঘুমিয়ে পড়ে 1 সেকেন্ডের মধ্যে। এই যে সামনে পুজো আসছে, তখন তো এরকমও দিন হয়, কোনো দিন রাত্রিবেলা ঘুমোলোই না সারা রাত, জেগে রেকর্ডিং করলো, কেননা সকালবেলা ঘুম থেকে উঠলেই মাইক বাজবে, তখন তো পারবে না। এই রকম ঘটে আমাদের বাড়িতে। আমাদের এই রান্নার দিদি দেরি করে আসার তাড়নায় সকালবেলা খাওয়া নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। যেমন আজকে সকালবেলায় বাধ্য হয়ে ছাতু খেলাম, মোটেই ভালো লাগছিল না খেতে, তাও খেলাম। আসলে সকালে মিষ্টি জিনিসটা খেতে আমার মোটেই ভালো লাগে না। আর রাকেশ তো এখন নিয়ম করে রোজ মুসলি খেয়ে যাচ্ছে, কেননা রুটি তরকারি করে দেওয়ার মতো সময় ওর হয় না। একদিকে ভাত, একদিকে রুটি। যতই ওনাকে বলি যে তুমি 7:30 থেকে 8টার মধ্যে ঢুকবে, কিছুতেই শুনবে না। 8:30, কোনো দিন 9:45টাও বাজিয়ে দেয়। আর বাড়িতে এই নিয়ে রোজ সকালে চিৎকার চেঁচামেচি। মুসলিটা ঢালতে ভুলে গেছিলাম, এটা যে শেষ হয়ে গেছিল মাথায় ছিল না। মনে পড়ার সাথে সাথে তাড়াতাড়ি ঢেলে নিলাম। গতকাল রাত্রিবেলা 2টোর থেকে যে বৃষ্টি হচ্ছে এটা আমি জানিই না। মাকে একবার ফোন করেছিলাম কি কারণে যেন। মা আমাকে বলল 2টোর সময় এমন বৃষ্টি হয়েছে, এমন বাজ পড়েছে, মায়ের 2টোর থেকে ঘুম একেবারে উড়ে গেছে। পুরো রাত জাগা, আমি তো টেরই পাইনি কখন যে কি হলো না হলো, কিচ্ছু জানি না। এখন বাইরে বেরিয়ে দেখছি এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে খুব কম। আসলে আর 1 ঘন্টা পরেই যে বেরোতে হবে, তাই জন্যই এসে দেখছিলাম কতটা বৃষ্টি হচ্ছে। ছোটবেলায় এরকম করতাম জানো তো, জানলা দিয়ে হাত বের করে দেখতাম কতটা বৃষ্টি হচ্ছে। কিছু দিন এমন হয় শরীরটা এতটাই খারাপ লাগে, কাজ করার এনার্জি পাওয়া যায় না। আজকে হচ্ছে ঠিক তাই। সকাল থেকে তো ঠিকঠাকই ছিলাম, স্নান করে বেরোনোর পর থেকে কাজে একদম এনার্জি পাচ্ছি না। মনে হচ্ছে একটু বসে নিই, একটু শুয়ে নিই। এই করতে করতে কোনো রকমে 9:30টার মধ্যে রেডি হয়েছি ঠিকই, কিন্তু এক বিন্দু এনার্জি নেই এখন স্কুলে গিয়ে কাজকর্ম করার। কিছু করার নেই, করতেই হবে। আর এদিকে তো বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, বাইক নিয়েও বেরোতে পারবো না এখন, সে গাড়ি নিয়েই বেরোতে হবে। এমনি 9:30 বেজে গেছে, কতক্ষণে পৌঁছবো কে জানে। এই যে গাড়িতে বসে আছি, মনে হচ্ছে এখন বসে এখানে রেস্ট নিই। একদমই ইচ্ছে করছে না এখন বাড়ি গিয়ে আবার দৌড়ি শুরু করতে। একদিকে ঝনককে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, তারপরে এসেই আবার স্কুলে পরীক্ষা চলছে, যেতেই হবে। কোনোভাবেই রেস্ট নেওয়ার কোনো রকম সুযোগ নেই। আর এই যে আরেকজন, তারও রেস্ট নেওয়ার সুযোগ নেই সেই রাত 10টা অবধি। আজকে 10টা না, আজকে 12টা মনে হয়, 12টা 1টা। কালকে তো কাজ করতে পারিনি, আজকে সকালবেলাও কমপ্লিট হয়নি। আর এই বিশাল মজা আছে, সারাদিন খেলা, দৌড়ি, চিন্তা নেই, ভাবনা নেই। বৃষ্টি পড়ছে, স্কুলে কি করে যাওয়া হবে, কি করে ফেরা হবে, কিচ্ছু চিন্তা নেই। এটাই তো হলো ছোটবেলার মজা। একটু পড়াশোনা করতে হয় ঠিকই, কিন্তু কোনো হেডেক নেই, কোনো টেনশন নেই। রাস্তার অবস্থা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা চাকদায় ঢুকে গেছি। চাকদার আনাচে কানাচের অলিগলিগুলো পর্যন্ত জলের তলায় ডুবে গেছে। একটু বৃষ্টি হলেই যদি এইরকম অবস্থা হয়, তাহলে টানা বৃষ্টিতে চাকদা যে ভেসে যাবে এটাই খুব স্বাভাবিক। রাস্তার এই কাণ্ড দেখেই আমরা বুঝতে পেরেছিলাম আজকে রাকেশ ট্রেনটা মিস করবে, আর হলোও তাই। এরকম রাস্তায় আর কি করে স্পিডে গাড়ি চালাবে? যেমন জল তেমন গর্ত, আর রাস্তার লোকজন যদি স্পিডে গাড়ি চালানো হয় দেবে খুবভাবে গালাগাল। তাই জন্য আস্তে আস্তেই যেতে হচ্ছে, আর ট্রেনটা করলো মিস। জানো আজকে মোমোর সাথে তোমার স্কুলে যাবে।
মজা? কার সাথে যাবে? কি মজা! চলো চলো চলো, ব্যাগ নাও ব্যাগ নাও। ঢুকতে দেবে না? মোমোকে ঢুকতে না দিলে কি হচ্ছে? আমিও তো ঢুকি না, আমিও তো তোমাকে দিয়ে আসি। বড় 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 ব্যাগ পড়ো। মোমো ঢুকবে না, মোমো ঢুকবে না, মোমো তোমাকে নামিয়ে দিয়ে আসবে স্কুলে। কি মজা, নাচো একটু। চলো। খুব মজা পেয়েছে, আর নিচে এসেও আর একটু আদর খেয়ে নিল। স্কুলে গিয়ে কয়েকদিন ধরে এত দুষ্টুমি করছে, আমরা দুজনেই আজকে খুব রেগে গেছিলাম। আসছে তো, চলো দাদা আসছে ঘরে, চলো। ওর একটা বিশাল একটা খেলার লোক হয়েছে। যাবে আমার সাথে? কোথায় যাবে? তুই তোর সাথে ও? চেরিকে দেখো না, ঝনক দাদার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিল। যেই দরজা ধাক্কা দিয়েছে ঝনক এসে, ও তো দৌড়ে চলে গেছে ঝনক দাদার কাছে। অনেকদিন পর তোমাদের সাথে আজকে আবার দুপুরের মেনুটা শেয়ার করি। আজকে দুপুরের মেনুতে ছিল ছানার ডালনা। তখন আমার আর মায়েরই শুধু খাওয়া বাকি ছিল। এই ছানার ডালনা আমরা ছোটবেলা থেকে এতটাই পছন্দ করি, যেদিন হয় আমাদের মনটা আনন্দে একেবারে ভরে যায়। তার সাথে হয়েছিল গাজর দিয়ে মুসুর ডাল আর পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল। এই সামান্য সামান্য রান্নাগুলো মায়ের হাতে যেন অপূর্ব লাগে খেতে। ও, এটা বলতে তো ভুলেই গেছি, ডালের সাথে ছিল পটল, আলু আর কুমড়ো দিয়ে একটা ভাজা। খেলনা রাখো সব, সরো, যাও বাইরে বেরো, একদম রাস্তায় গিয়ে কান ধরে চলে যাও। তাহলে কেন করেছো? তুমি আমাকে প্রমিস করেছিলে কালকে যেটা করবে না, কেন করেছো আজকে আবার? যাও রাস্তায় বেরিয়ে যাও, চলে যাও, যাও জলখাতার মধ্যে গিয়ে কান ধরে দাঁড়িয়ে যাবো। তাহলে তুমি কেন করেছো আজকে আবার? কেন করেছো? প্রত্যেকদিন বাবা অফিস থেকে ফেরার পর বাবার কাছ থেকে আদর খায়। আজকে খাচ্ছে বকুনি। তার কারণ প্রত্যেক দিন স্কুলে গিয়ে করে আসছে নিত্য নতুন অসভ্যতামি। যখন ওটা করেছো অন্যায়টা, তখন কি ভুলে গেছিলে যে তুমি বাবাকে প্রমিস করেছো? হ্যাঁ, প্রত্যেকদিন স্কুলে গিয়ে অসভ্যতামি করে আসছো। এবার তো স্কুলের প্রিন্সিপাল তো ম্যাডাম তো ফোন করবে মাকে, ফোন করে বলবে আর রিয়াংশকে স্কুলে পাঠাবেন না, অসভ্যতামি করছে, ওকে বোর্ডিং এ দিয়ে দিন। তাই বলছো, কথা শুনিনি। আর পড়তে যাবে না তুমি, স্কুলে যাবে না, সব বন্ধ তোমার। হবে না, সব বন্ধ তোমার, আর কিছু করতে হবে না। কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? বোর্ডিং এ? তাহলে কান ধরে বলো আর কোনোদিন করবো না। কান ধরো, দিয়াকে বলো। ওটা কান ধরা হলো? কানের ফুটের মধ্যে আঙুল দিয়ে কোনোদিন করবে না। হাসছো মানে তুমি সিরিয়াসলি প্রমিস করো আর কোনোদিন করবে না তো? শেষমেশ বাবার আদরটা খেয়ে তবেই ছাড়লো। আজকে আবার কি নিয়ে হয়েছে দেখাও। ছাতু উইথ কাজু কিশমিশ খেজুর এন্ড সন্দেশ। ভালোই তো আছো, শ্বশুর বাড়িতে এক একদিন এক একটা বেশ ভালোই চলছে। হ্যাঁ, ভালো জামাই পেয়েছে, খাইয়ে দিয়ে পুটিয়ে পাটিয়ে রাখবে না? তুমি ভালো জামাই, নিজের প্রশ্নটা নিজেই করছো, কেউ তো করছে না। সবাই জানে। কে জানে? আর কে তোমার প্রশংসা করেছে? আমি তো শুনিনি কোনোদিনও। নিজের শুধু ঢাক, নিজেই পেটাও, তো এটুকুই শুনি। সবাই জানে। আমার শ্বশুর বাড়ির লোকজন যারা ভিডিওটা দেখছো বলে দাও তো আমি ভালো জামাই না খারাপ জামাই? কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স মোটেই ভালো না। কিন্তু যতবার এই রাস্তা দিয়ে যাই ততবারই চাকদার প্রতি আমার একেবারে করুণা হয়। সামনে পুজো আসছে, পুজোর সময় তো এবার বৃষ্টি হবে একদম শিওর। তখনও কি রাস্তাঘাটের এই অবস্থাই থাকবে? আর পুজোর আগে প্রত্যেকটা দোকানের ব্যবসার অবস্থা যে কি শোচনীয় শুধু তারাই বুঝতে পারছে। যেসব দোকানে ঢুকতে গেলে এইরকম জল ডিঙিয়ে ঢুকতে হবে, আমরা কি সেই সব দোকানে ঢুকবো? মোটেই ঢুকবো না। আর সেই সব ব্যবসায়ীদের ব্যবসা একেবারে লাটে উঠে গেছে। পুজোর আগেও এরকমই হবে। তাদের অবস্থাটা ভাবতে পারছো কতটা শোচনীয়? যতদূর তাকাচ্ছি আর যতটা যাচ্ছি শুধু জল আর জল। বাড়িতে ঢুকতে ঢুকতে বেজেছে 10:10, এখন বাজে 10:25। আমি ঝনককে খাওয়াবো। আমাদেরকে এই ঘরে আটকা রেখে গেছে। এই দেখো
আমাকে আর ঝনককে রেকর্ডিং করছে তাই জন্য। মানে মানুষের কী হারে কাজের প্রেশার থাকলে এরকম করে। অফিস থেকে এলো, এসেই তো ক্লাস ছিল আজকে বৃহস্পতিবার, ক্লাস থেকে ফিরতে এখন রেকর্ডিং করতে ঢুকেছে। রেকর্ডিং করবে প্রায় 11টা সাড়ে 11টা অবধি, তারপর একটু খাবে কোনো রকম, খেয়ে আবার বসবে এডিট করতে। মানে সারাটা দিন নিজেও ব্যস্ত থাকে আর আমাদেরও অবস্থা টাইট। আমি আর ঝনক এখন আটকা পড়েছি ঘরে। ঝনক তো ওই ঘরে গেলেই এখন কথা বলবে, দেখছো তো, ওই জন্য ঘরে আটকে রেখেছি যাতে ওর প্রবলেমটা না হয় আর যাতে একটু তাড়াতাড়ি করে। এখন ঝনককে খাওয়াবো, তারপরে আমাদের খাবার বাড়বো। আর ওর জন্য আমি কোনোদিনও ওয়েট করি না, জানি খেতে দেবো যখন তার আধ ঘন্টা পর খাবে, তাই জন্য আমার খিদে হয়ে যায়। আর ওয়েট করে ফালতু 12টা অবধি বসে থাকার কোনো মানে হয় না, তাই জন্য একা একাই আমরা খাই যে যার মতো। আমরা বিছানা করছিলাম, ঝনককে বলেছি ঘর থেকে সরে যা, বিছানা করবো বলে। আমি এখানে এসেছি, আমি চারিদিকে ঝনককে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু ফোনের শব্দটা শুনতে পাচ্ছি। তারপরে কোথায় দেখছি, দেখবে দেখাচ্ছি তোমাকে। এখানে এমন করে ঢুকে আছে, মিশে আছে, যোকে আমি দেখতেই পাইনি। লুকিয়ে লুকিয়ে এখানে ফোন দেখছে। ফোনের নেশাটা শুধু দেখো। এই ছেলেটা ফোন দে, দাও দাও, ফোন দাও। ওই দেখো আবার যাচ্ছে, পালাচ্ছে এবার। ফোন দাও, ধর 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 ধর, এই ধর 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 ধর। তুমি কিছু বলবে না? সেও তো ফোনে ব্যস্ত। বাংলাদেশে কি অবস্থা হয়েছে দেখেছো? ও যে হ্যাঁ, ওটা দেখেছি, যে প্লেনটা তো স্কুলের মধ্যে পড়েছে, কত প্লেনটা, বাচ্চা হ্যাঁ মারা গেছে। এই ব্যাপারগুলো না একদম মারা যায় না, হঠাৎ করে। আর কিরকম কাকতালি দেখো, আহমেদাবাদের প্লেনটাও পড়লো, সে একটা কলেজের হোস্টেলের উপরে, সবাই খাওয়া দাওয়া করছে এরকম সময়, আর এদেরও পড়লো একদম স্কুল টাইম। একটা বাচ্চার ভিডিও দেখছিলাম, বাচ্চাটার শরীরের বেশিরভাগ অংশ, পিঠের ছাল বাকলা সব উঠে গেছে, পুড়ে গেছে। সবাই ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আরও দৌড়চ্ছে। আমি দেখেছি, ওটা আমিও দেখেছি ভিডিও। মানে সহ্য করা যায় বলো তো? ওই সময় মানে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় শিখেছিলাম যে মানুষের যদি কখনো গায়ে আগুন লাগে, প্রয়োজনে বরফ জল দাও। মানে আগেকার দিনে বলা হতো জল দেবে না, কিন্তু এখনকার দিনে মেডিকেল সায়েন্স বলছে যে মানুষ কষ্টের চোটে হার্ট অ্যাটাক করে যায়, তাই আগে ওকে জল দাও, যেভাবে ওপর জ্বালাটা কমাও, যন্ত্রণাটা কমাও, তারপর ডাক্তাররা বাকি অংশ বুঝে নেবে। আর কেউ জল, মানে এত প্যাথেটিক ব্যাপারটা একদম মানা যাচ্ছে না, খুব খারাপ লাগছে দেখে। রাকেশ যেটা বললো একদম ঠিক কথা বলেছে। বর্তমানে প্লেনের অ্যাক্সিডেন্টটা এতই বেড়ে গেছে না, সত্যি এখন ফ্লাইটে যাতায়াত করতে যেন মানে আতঙ্ক লাগে। আর আমি এইসব খবর একদম বেশি দেখি, ওগুলো দেখলে না মানে ভেতরে এত একটা প্যালপিটেশন কাজ করে, ভয় লাগে। চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।